হ্যালো এভরিওয়ান। আজ আমরা যাদবপুর ইউনিভার্সিটির 2026 সালের ইউজি এন্ট্রান্স এক্সামিনেশনের পুরো ফিজিক্স পেপার সলভ করব আর এক্সপেক্টেড কাট অফ নিয়ে এই সেশনে ডিসকাস করব। তো শুরু করছি। যেটা প্রথম কোশ্চেন ছিল, এখানে ফটো ইলেকট্রিক ইফেক্টে কারেন্ট এবং ইন্টেন্সিটির গ্রাফ চাইছে। ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা জানি কারেন্ট যেটা হয় সেটা নাম্বার অফ ইলেকট্রনের সাথে সমানুপাতিক থাকে, আর নাম্বার অফ ইলেকট্রনস যে এমিট হয় সেটা ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল থাকে। সো কারেন্ট, ফটো ইলেকট্রিক ইফেক্টের কারেন্ট যেটা থাকে সেটা প্রপোর্শনাল থাকে ইন্টেন্সিটির সাথে। এখান থেকে আমরা যে গ্রাফটা পাই সেটা আই ফটো আর ইন্টেন্সিটি লিনিয়ারলি থাকে। তো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এখানে একটা আমাদের গেট দিয়েছে, যেখানে দুটো অ্যান্ড গেট রয়েছে। প্রথম দুটো অ্যান্ড গেট, মাঝখানে একটা এক্সঅর গেট এবং একটা নট গেট, এবং ইনপুট রয়েছে এ বি সি, তিনটা ইনপুট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম অ্যান্ড গেটে আউটপুট বেরোবে এবি, আর সেকেন্ড অ্যান্ড গেটে বিসি। দুটো এক্সঅর গেটে রেজাল্ট আসবে এবি এক্সঅর বিসি, এবং নট গেটে সেটা বার হয়ে যাবে, এবং যেটা রেজাল্টেন্ট অ্যান্সার আসবে সেটা আমাদের আসবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এখানে একটা আমাদের লজিক গেটের যে আমাদের লজিক আউটপুট দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের ইনপুট দেওয়া রয়েছে এবং আউটপুট দেওয়া রয়েছে, আর আমাদের চেয়েছে এখানে কি ধরনের গেট ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে অপশন টেস্ট করে দেখতে পারি, যদি আর আমাদের অ্যান্ড গেট হয় এবং এস অর গেট হয় তাহলে আমাদের লজিক আউটপুট গুলো সবগুলা ট্রুথ টেবিলটা ম্যাচ করবে। আর সো অপশন এখানে এ কারেক্ট হচ্ছে, অর্থাৎ আর ইকুয়ালস টু অ্যান্ড গেট আর এসটা অর গেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। এখানে একটা সার্কিট দিয়েছে, ট্রানজিস্টরের সার্কিট, এবং এখানে বলেছে যদি আমরা আর এর ভ্যালু অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু ডিক্রিজ করি তাহলে আমাদের ভোল্টেজ, আর এখানে একটা বাল্ব আছে সেই বাল্বের উজ্জ্বলতা কিরকম চেঞ্জ হবে। তো যদি আমরা আর চেঞ্জ করি, আর যদি আমরা কমাই ডিক্রিজ করাই, তাহলে যে বেস কারেন্ট আছে বেস কারেন্ট বাড়বে, আর একটা নির্দিষ্ট ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস কারেন্ট বাড়লে তার কালেক্টর কারেন্টও বাড়বে, কালেক্টর কারেন্টও ইনক্রিজ করবে। কালেক্টর কারেন্ট ইনক্রিজ করলে ওই বাল্বের উজ্জ্বলতা বাড়বে, এবং উজ্জ্বলতা যেটা আছে সেটা বৃদ্ধি পাবে বাল্বের, এবং যেটা বাল্বের অ্যাক্রসে যেটা ভোল্টেজ যে সেটাও বৃদ্ধি পাবে, কারণ ভি ভ্যারাইজাস আমরা জানি আর এবং আই, আর আরটা কনস্ট্যান্ট এল এর ক্ষেত্রে। সো ভিও আমাদের ইনক্রিজ করবে। সো ভি এবং এল দুটোই ইনক্রিজ করবে, অর্থাৎ অপশন এখানে যেটা আমাদের হবে সি, রিডিং অফ ভোল্টমিটার ইনক্রিজ এন্ড বাল্ব অলসো গ্লো ব্রাইটলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5। এখানে কনভেক্স লেন্স সে আমাদের বলেছে একটা বস্তুকে ফোকাল লেন্থের কাছাকাছি নিয়ে আসলে কি হবে, বাট নট ক্লোজার অফ দ্য ফোকাল লেন্থ। আমরা এখানে একটা কনভেক্স লেন্সের বিভিন্ন পজিশনে ফোকাসে কিরকম প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা আমরা দেখে নেব। যদি আমরা 2f এর থেকে বেশি দূরত্বে রাখি তাহলে, অর্থাৎ অসীম দূরত্বে যদি আমরা রাখি তাহলে আমাদের প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে, এবং 2f এ রাখলে সেটা হয় 2f এ। তারপরে ধীরে ধীরে যদি আমরা 2f থেকে f এর মধ্যে আনার চেষ্টা করি তাহলে ধীরে ধীরে সেটা ক্রমশ বড় হতে থাকে এবং দূরে সরতে থাকে, আর ফোকাসে ইনফাইনাইটে থাকে, অর্থাৎ আমরা কোনো প্রতিবিম্ব পাই না, এবং ফোকাসের পাশে আমরা অসৎ প্রতিবিম্ব পাই, ভার্চুয়াল যেটা আমরা পাই। সো আমরা যেটা আমাদের বলা হয়েছে ফোকাল লেন্থের কাছে যাবে বাট ফোকাল লেন্থে পৌঁছবে না, অর্থাৎ আমাদের প্রতিবিম্বটা যেটা হবে 2f এর থেকে দূরে সরবে ক্রমশ এবং সাইজে বড় হবে, বাট রিয়েল হবে, অর্থাৎ ইট moves farther away and becomes larger. Option A is correct. Next question, question number 6. এখানে বলেছে কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ দেওয়া আছে আর আমরা কোথায় বস্তুটা রাখবো অবজেক্টটা সেটা বলা রয়েছে। সো যেহেতু আমরা ফোকাল লেন্থের মধ্যে রাখছি, আমরা জানি ফোকাল লেন্থের ভেতরে কনকেভ লেন্সের জন্য একটা অস্বচ্ছ অর্থাৎ ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, আর যেটা মিররের পেছন দিকে তৈরি হয়। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এখানে আমাদের বলেছে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট একটা বলা হয়েছে, যেখানে ইলেকট্রন গান দিয়ে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেখানে যদি আমরা বিটা অর্থাৎ ফ্রিঞ্জ বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তো বিটা আমরা জানি বিটা ইকুয়ালস টু হয় ল্যামডা ডিভাইড স্মল ডি, যেখানে ল্যামডাটা হলো ওই ইলেকট্রনের
ওয়েভলেন্থ, কারণ ইলেকট্রন আমরা জানি পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার দুটোই দেখায়। সো ইলেকট্রনের একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকে, যে ওয়েভলেন্থটা আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে পেয়ে যাব, যেটা পোটেনশিয়াল অর্থাৎ ভোল্টেজের সাথে, যেটা অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। তো বিটা পরিবর্তিত হয় ল্যামডার সাথে প্রপোর্শনালি, আর ল্যামডা পরিবর্তিত হয় ব্যস্তানুপাতিকলি। তো যদি আমরা বিটা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদেরকে ল্যামডা বাড়াতে হবে, ল্যামডা বাড়াতে হলে আমাদেরকে ভি কমাতে হবে, অর্থাৎ ভোল্টেজ ডিক্রিজ করাতে হবে। সো অপশন এখানে দেখতে পাচ্ছি আমরা বি, দ্য ইলেকট্রন গান ভোল্টেজ শুড বি ডিক্রিজ। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 8, এখানে আমাদেরকে বলা হয়েছে একটা লেন্স ছিল, একটা পাতলা লেন্স, যেটা প্রথমে বাতাসে ছিল, পরে আমরা এই লেন্সটিকে জলে নিমজ্জিত করি। সেই ক্ষেত্রে আমাদের ফোকাল লেন্থ আর পাওয়ারের কি পরিবর্তন হবে, যেটা আমাদের লেন্স মেকিং ফর্মুলা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1/f ইকুয়ালস টু মিউ অফ লেন্স বাই মিউ অফ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখান থেকে আমরা 1/f ইকুয়ালস টু পেয়ে যাবো মিউ মাইনাস 1 ইন্টু সাম কনস্ট্যান্ট। 1/f ইকুয়ালস টু আমরা জানি যেটা হয় পাওয়ার অফ দ্য লেন্স। সো এখানে আমরা জানি মিউ অফ ওয়াটার অলওয়েজ গ্রেটার দেন মিউ অফ এয়ার, দ্যাটস মিন মিউ অফ লেন্স বাই মিউ অফ ওয়াটার লেস দেন মিউ অফ লেন্স বাই মিউ অফ এয়ার, দ্যাটস মিন মিউ মাইনাস 1 ফর ওয়াটার ইজ লেস দেন মিউ মাইনাস 1 লেস দেন এয়ার। দ্যাটস মিন ওয়াটারের ক্ষেত্রে যেটা আমরা 1/f এর ভ্যালু পাবো সেটা বেশি হবে, সেটা কম হবে এয়ারের ক্ষেত্রে, যেটা আমরা 1/f এর বেশি পাবো। অর্থাৎ পি এর ভ্যালুটা ওয়াটারের ক্ষেত্রে বেশি হবে এয়ারের থেকে, কিন্তু এফ এর ভ্যালু অর্থাৎ ফোকাল লেন্থের ভ্যালু ওয়াটারের ক্ষেত্রে বেশি হবে এয়ারের থেকে। সো অপশন বি এখানে কাটাতে হবে, ফোকাল লেন্থ ইনক্রিজ এন্ড লেন্স পাওয়ার ডিক্রিজ। নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে ফেজ স্পেস ট্রাজেক্টরি চাইছে আমাদেরকে ফ্রি ফলিং বডির জন্য। তো আমরা একটা ফ্রি ফলিং বডির জন্য জানি কাইনেটিক এনার্জি যেটা হয় হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি আমাদের জেড ডিরেকশনে রয়েছে, তাই আমরা হাফ এম জেড ডট স্কোয়ার নিয়েছি, এবং ভি পোটেনশিয়াল এনার্জি যেহেতু আপওয়ার্ড সাইডে রয়েছে তার জন্য আমরা মাইনাস এম জি নিয়েছি। এরপর আমরা টোটাল এনার্জি ই ইকুয়ালস টু লিখতে পারি টি প্লাস ভি, অর্থাৎ হাফ এম জেড ডট স্কোয়ার মাইনাস এম জি জেড। এরপর আমরা এখানে একটা এম গুণ করেছি ওপর নিচে, সো আমরা পেয়ে গেছি পিজেড স্কোয়ার ইকুয়ালস টু, যেটা আমরা পেয়ে যাচ্ছি পিজেড স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু ই প্লাস mgz। এটা আমরা জানি এটা একটা আমাদের চাইছে সম্পর্ক পজিশন এবং মোমেন্টামের ক্ষেত্রে, অর্থাৎ ফেজ স্পেস ট্রাজেক্টরি পিজেড আর জেড এর সঙ্গে সম্পর্ক, যেটা আমরা জানি y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই ফর্মুলাটা একটা প্লাস সি সাম কনস্ট্যান্ট বলে দিয়েছে, এখানে একটা কনস্ট্যান্ট থাকছে টোটাল এনার্জি যেহেতু কনজার্ভ, তাই সো এখানে আমাদের যেটা আছে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। সো প্যারাবোলাটা আমাদের যেটা সিঙ্গেল অর্ডারে আছে তাকে ঘিরে হবে, অর্থাৎ পিজেড এবং জেড থাকে যদি, তাহলে জেড কে ঘিরে হবে এবং পজিটিভ হবে। সো আমাদের এখানে শুধুমাত্র কিরকম টাইপের হবে বলেছে, তো অপশন বি প্যারাবোলা ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 10, এখানে বলা হয়েছে একটি বলকে স্প্রিং এ ঝোলানো আছে এবং তার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, সেই এফ এর মান কত সেটা জানতে চাইছে। সো আমরা যদি এই বলটার উপর টোটাল টেনশন কত আছে সেটা ক্যালকুলেট করি, তাহলে ভার্টিক্যালি টেনশন থাকছে টি কস থিটা এবং হরিজন্টালি টি সাইন থিটা। দুটো ফোর্স ইকুয়াল করলে আমরা পেয়ে যাবো টি সাইন থিটা, হরিজন্টালি টি সাইন থিটা ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স, আর ভার্টিক্যালি টি কস থিটা ইকুয়ালস টু এমজি, এবং 1 আর 2 ইকুয়েশন ডিভাইড করলে আমরা পেয়ে যাবো এফ ইকুয়ালস টু এমজি ট্যান থিটা। এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল এম এর ভ্যালু দেওয়া ছিল 10 কেজি আর অ্যাঙ্গেল বলা ছিল 35 ডিগ্রি। সো আমরা আর জি এর ভ্যালু দেওয়া ছিল 9.8। সো এফ এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবো 49 নিউটন এসআই ইউনিটে। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এখানে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে ডি এ ভেক্টর অফ ডিটি ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো আমরা যদি উভয় পক্ষে এ ভেক্টর গুণ করি তাহলে কোনো
ডট প্রোডাক্টের ভেতরে যদি ওই ভেক্টরই কোনো ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেটা জিরো হয় আমরা জানি। সো এটা আসবে এ ডট ডিএডিটি, এটা জিরো আসবে। এ ডট ডিএডিটি যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি ডি ডিটি অফ এ ডট এ, অর্থাৎ ডিডিটি অফ এ ডট এ ইকুয়ালস টু আমাদের আসবে এ ডট ডিএডিটি প্লাস ডিএডিটি ডট এ, এখান থেকে আমরা লিখেছি হাফ অফ ডিডিটি অফ এ ডট এ, এটা ইকুয়ালস টু জিরো হবে। এ ডট এ ইকুয়ালস টু আমরা বলতে পারি মড এ স্কয়ার, অর্থাৎ এর যে ম্যাগনিটিউড থাকবে সেটা স্কয়ার। সো এ ম্যাগনিটিউড স্কয়ারের ডিডিটি ডিফারেন্সিয়েশন যদি জিরো হয় তাহলে ডিএডিটি এর ডিফারেন্সিয়েশনও জিরো হবে, বাট এটা স্কেলার শুধুমাত্র মডের ডিফারেন্সিয়েশন। তো অপশন সি এখানে ঠিক হবে। যদি অপশন ডি তে ভেক্টর ফর্মে দেওয়া আছে এটা হবে না, সো অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এখানে বিট ফরমেশন সাউন্ড থেকে কোশ্চেন আছে একটা, যেখানে বলেছে দুটো স্ট্রিং এর মধ্যে বিট তৈরি হচ্ছে 4000, ন্যাচারালি 4000 বিট তৈরি হচ্ছে, এবং তার মধ্যে বি স্ট্রিংটাকে যদি আমরা টাইট করি, অর্থাৎ এখানে বলে দিয়েছে স্লাইটলি ইনক্রিজ করেছে এর মধ্যে টেনশনটাকে, টেনশন ইনক্রিজ করলে আমরা জানি ফ্রিকোয়েন্সিও ইনক্রিজ করে, অর্থাৎ টি যদি ইনক্রিজ হয় তাহলে ফ্রিকোয়েন্সিও ইনক্রিজ করবে। এফ এ দেওয়া আছে 370 হার্জ এবং এফ এ মাইনাস এফ বি এটা আমাদের বলা আছে 4 হার্জ। এরপরে বলেছে যদি আমরা এফ বি ইনক্রিজ করি তাহলে বিটটা আমাদের হয় যেটা সেটা হয় 2 হার্জ। সো এখানে যেহেতু এফ এ দেওয়া আছে 370 এবং তাদের ডিফারেন্সটা 4 হার্জ, তো আমাদের যেটা এফ বি হওয়ার পসিবিলিটি থাকে সেটা দুটো হতে পারে, হয় 374 হতে পারে বা 366 হতে পারে। কিন্তু টেনশন ইনক্রিজ করার ফলে এফ বি ইনক্রিজ পাবে। যদি এফ বি ইকুয়ালস টু 374 হয় তাহলে এফ বি ইনক্রিজ করলে নতুন যে এফ বিটা থাকবে সেটা আমাদের নিশ্চয়ই 374 এর গ্রেটার দেন 374 হবে, এবং এফ এ মাইনাস এফ বি যেটা মড সেটার ভ্যালু আমাদের 4 এর থেকে বেশি হবে। কিন্তু আমাদের এখানে এফ এ মাইনাস এফ বি বিটের মান 2 হার্জ বলেছে, অর্থাৎ নিশ্চয়ই এফ বির মানও আমাদের এফ এর থেকে কম হবে। সেক্ষেত্রে 366 যে ভ্যালুটি আছে সেটা আমাদের স্যাটিসফাই করবে সমস্ত সিচুয়েশন। সো এক্ষেত্রে এফ বি অর্থাৎ বি এর যে ফ্রিকোয়েন্সি হবে সেটা 366 হার্জ হবে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13, এখানে বলা হয়েছে একটি এলিভেটর অর্থাৎ লিফটে যদি কোনো ব্যক্তি হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। একটি ব্যক্তি যদি একটি লিফটে থাকে এবং লিফট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে লিফট এবং ব্যক্তি উভয়ই ওজনহীনতা অনুভব করবে এবং জি অ্যাক্সেলারেশনে নিচের দিকে পড়তে থাকবে। যেহেতু লোকটি দাঁড়িয়ে ছিল লিফটের মেঝেতে, লোকটিও জি অ্যাক্সেলারেশনের নিচে পড়বে এবং মেঝেটিও জি অ্যাক্সেলারেশনের নিচে পড়বে। যেহেতু লোক এবং মেঝের মধ্যে যে সংস্পর্শ ছিল সেটা লেগে থাকবে, বাট দুজনেই ওজনহীনতা অনুভব করবে। সো অপশন এখানে দেখা যাচ্ছে অপশন এ, যেখানে বলেছে আমাদের ব্যক্তিটি ওজনহীনতা অনুভব করবে এবং মেঝের সাথে স্পর্শে থাকবে, এটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এখানে একটা কাইনেমেটিক্স এর অঙ্ক রয়েছে, যেখানে বলা হয়েছে একটি কাঠের ব্লক রয়েছে যেখানে একটি বুলেট প্রথমে ইউ বেগে নিয়ে ঢুকবে, কিছুটা এক্স দূরত্ব যাবে, তারপরে ভি বেগে হবে, এখানে ভি দেওয়া রয়েছে এবং বলা হয়েছে আমাদের কতটা ডিস্টেন্স পর বুলেটটি স্থির হয়ে যাবে, অর্থাৎ এর ভেলোসিটি 0 হয়ে যাবে। তো প্রথম কন্ডিশনে আমাদের ভি ইকুয়ালস টু বলা হয়েছে যেটা আমাদের প্রাইমারি ভেলোসিটির 1/nth পার্ট লস করবে এটা। সো যেটা ভেলোসিটি দাঁড়াবে সেটা হবে ইউ মাইনাস ইউ বাই এন। এখান থেকে আমরা ফর্মুলা থেকে পেয়ে যাব অ্যাক্সেলারেশনের ভ্যালু। অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা পেয়ে যাব ইউ স্কয়ার বাই এক্স এন স্কয়ার হোল ইনটু 2n-1। নেক্সট যখন আমরা ভি প্রাইম অর্থাৎ এট লাস্ট যে ভেলোসিটি থাকবে সেটা 0 পুট করব, সেখান থেকে আবার একই ফর্মুলাতে আমরা এর ভ্যালু পুট করে ডিস্টেন্সটা পেয়ে যাব, যেটা আমাদের অ্যান্সার আসবে x into n-1 হোল স্কয়ার বাই 2n-1। তা অপশন এর সাথে মিলছে, সো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ডাইমেনশন অ্যানালাইসিস এর কোশ্চেন। আমাদের দেওয়া ছিল q ইকুয়ালস টু f অফ a, v অফ b and rho অফ p, যেখানে কিউটা হলো এনার্জি ডেনসিটি ইকুয়ালস টু ই বাই ভি। সো কিউ এর মাত্রা যেটা আসবে ই বাই ভি করলে আমরা পেয়ে যাবো m l ইনভার্স 1 and t ইনভার্স 2, আর
ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml t ইনভার্স 2, ভেলোসিটির lt ইনভার্স, আর ডেনসিটির ml ইনভার্স 3। সো অ্যানালাইজ করলে আমরা পেয়ে যাবো a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 2 এবং c ইকুয়ালস টু 1। সো আমাদের এখানে কোশ্চেনে চাইছে a প্লাস b প্লাস c এর ভ্যালু, যেটা আনসার 3, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটি লিফট স্থির আছে এবং একটি লিফট ভি ভেলোসিটিতে আপওয়ার্ডলি আর ডাউনওয়ার্ডলি যাচ্ছে। সো এখানে যদি আমরা একটা পয়েন্ট ড্রপ করি তাহলে দুটো কয়েন পড়তে কি সময় হবে? এক্ষেত্রে দুটো কয়েনই সেম টাইমে পড়বে, অর্থাৎ t1 ইকুয়ালস টু t2 হবে, কারণ লিফটের ভেতরে যখন আমরা সিস্টেমের মধ্যে থাকবো তখন তার ভেতরে কোনো ফোর্স আমরা অনুভব করতে পারবো না। সো দুটো ক্ষেত্রেই সেম সময় দুটো কয়েন পড়বে, অর্থাৎ t1 ইকুয়ালস টু t2 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রজেক্টাইল মোশনের একটা অঙ্ক রয়েছে। একটি ইনক্লাইন প্লেন থেকে একটি পার্টিকেলকে আমরা থ্রো করব এবং সেটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ওই ইনক্লাইন প্লেন বরাবর কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা আমাদের বার করতে বলেছে। তো যদি আমরা ধরি টি সময় ট্রাভেল করবে, ট্রাভেলিং টাইম তার টি, তাহলে এক্স ইকুয়ালস টু ইউটি এবং ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, যেহেতু তার উপর অ্যাক্সিলারেশনটা জি কাজ করবে। তো আমরা সিমেট্রি থেকে অর্থাৎ ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল থেকে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু y বাই x ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা ট্রাভেলিং টাইমের ভ্যালু পেয়ে যাবো 2u tan থিটা বাই g, এবং ইনক্লাইন বরাবর যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখানে আমাদের l চাইছে এবং এটা আমাদের x সমান আমাদের জানি আমরা ut। সো ইনক্লাইন প্লেনের বরাবর ডিস্টেন্স যেটা l ইকুয়ালস টু x বাই cos থিটা, এখানে x এর ভ্যালু ut এবং cos থিটা, t এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2u tan থিটা বাই g। সব ভ্যালু পুট করলে আমরা l এর ভ্যালু পেয়ে যাব 2u স্কয়ার বাই g tan থিটা sec থিটা, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এখানে বলা হয়েছে একটি বাস একটি ডিস্টেন্স থেকে স্থির থেকে চালু করে তার অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ভেলোসিটি নিয়ে, এবং একটি ব্যক্তি 40 মিটার পেছন থেকে 40 মিটার ডিস্টেন্স থেকে যেতে শুরু করে সেম ভেলোসিটি নিয়ে, কনস্ট্যান্ট ভেলোসিটি ভি নিয়ে। সো যদি আমরা ধরি কোন একটা টাইমের পর, ধরলাম আমরা টি টাইমের পর ওই ব্যক্তিটি ওই বাসটি ধরতে পারবে, তাহলে ব্যক্তিটি টি টাইম পর যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হবে, সেটা বাস যে টাইম ডিস্টেন্স করবে তার সাথে 40 বেশি করতে হবে। অর্থাৎ ব্যক্তিটি যদি আমাদের টি সময়ের ডিস্টেন্স যেটা কভার করবে সেটা হবে ভিটি, এবং বাস সেই সময় যতটা তার থেকে এগিয়ে যাবে সেটা সে প্রথমেই 40 মিটার এগিয়ে ছিল, এবং বাস এ অ্যাক্সেলারেশন নিয়ে হাফ এটি স্কয়ার আরো ডিস্টেন্স ট্রাভেল করবে। সো আমাদের ইকুয়েশন যেটা আসবে 40 প্লাস হাফ এটি স্কয়ার ইকুয়ালস টু ভিটি। এখান থেকে আমরা সলভ করলে পেয়ে যাব 5t স্কয়ার মাইনাস ভিটি প্লাস 40 ইকুয়ালস টু 0। সিধা আচার্য লাগালে আমরা টি এর মান পেয়ে যাব ভি প্লাস মাইনাস রুট আন্ডার ভি স্কয়ার মাইনাস 800 বাই 10। এখান থেকে যদি বাসটি ধরতে পারে তাহলে টি আমাদের বাস্তব হতে হবে, অর্থাৎ রিয়েল হতে হবে, অর্থাৎ যেটা রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটা আমাদেরকে পজিটিভ হতে হবে, অর্থাৎ ভি স্কয়ার মাইনাস 800 গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ ভি স্কয়ার গ্রেটার দেন 800 হতে হবে, এবং ভি গ্রেটার দেন আমাদের রুট 800 অর্থাৎ 28.3 মিটার পার সেকেন্ড হতে হবে। সেক্ষেত্রে আমাদের অপশন এ কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, মড অফ a ক্রস b এবং ইকুয়ালস টু √3 অফ a ডট b। সো মড অফ a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা ইকুয়ালস টু √3 ab cos থিটা। এখান থেকে আমরা পেয়ে যাবো tan থিটা ইকুয়ালস টু √3, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, এন্ড মড অফ a স্কয়ার প্লাস মড অফ a প্লাস b ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 60। cos 60 এর ভ্যালু আমরা জানি হাফ হয়, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a রুট আন্ডার। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 20, এখানে আমাদের বলেছে একটা বস্তুকে আমরা ওয়াটার আর মার্কারির লেভেলে ডুবিয়ে রেখেছি, সো তার কতটা অংশ ওয়াটারে থাকবে এবং কতটা অংশ মার্কারিতে থাকবে। আমরা ধরলাম টোটাল তার ভলিউম v1 v2 এবং ওয়াটারে রয়েছে v1 অংশ, মার্কারিতে রয়েছে v2 অংশ। সো টোটাল বস্তুটার যে মাস হবে সেটা সে ওয়াটার এবং মার্কারি থেকে ডিপোজিট করবে। সো ভি রো জি টোটাল
ভলিউম ইন্টু রো জি, অর্থাৎ মাস অফ দা, যে রোটা হলো মাস অফ দা গ্রানাইট, এই গ্রানাইটটার মাস হচ্ছে রো, যেখানে টোটাল ভি ইন্টু রো জি ইকুয়ালস টু ওয়াটার যতটা অপসারণ করবে আর মার্কাই যতটা অপসারণ করবে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ভি ওয়ান বাই ভি টু ভ্যালু পেয়ে যাবো রো টু মাইনাস রো বাই রো মাইনাস রো ওয়ান। আমাদের এটাই চেয়েছে জলে নিমজ্জিত অংশ আর আলোতে নিমজ্জিত অংশের অনুপাত, অর্থাৎ ভি ওয়ান ইস টু ভি টু, যেটার ভ্যালু আসছে রো টু মাইনাস রো আন্ডার রো মাইনাস রো ওয়ান, অর্থাৎ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, এখানে আমাদের সেন্টার অফ মাস চাইছে। প্রথমে একটা সিস্টেম দিয়ে দিয়েছে কোঅর্ডিনেট বরাবর, যেটা আমাদের একটা সিস্টেম রয়েছে 1 গ্রাম 2 গ্রাম এবং 3 গ্রাম, 1 2 3 ধরলাম আমরা, এরকম একটা সিস্টেম রয়েছে। আর এই পুরো সিস্টেমটা সেন্টার অফ মাস যেটা রয়েছে অরিজিনে রয়েছে সেন্টার অফ মাসটা, এবং আরেকটা এই সিস্টেমটা টোটাল যে মাস হচ্ছে সেটা হচ্ছে আমাদের 6 গ্রাম, এবং আরেকটা 4 গ্রামের কোন একটা বস্তু এনে রাখা হয়েছে, তার পজিশন দিয়ে দেওয়া হয়েছে আলফার টার্মে, এবং আমাদের এই দুটো সিস্টেমের সেন্টার অফ মাস চাইছে। আমরা জানি সেন্টার অফ মাসের ফর্মুলা সামেশন অফ এম আই আর আই বাই সামেশন অফ এম আই। সো এক্স বরাবর যদি আমরা তিনটা আলাদা আলাদা কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড এ তিনটা আলাদা আলাদা পয়েন্ট পাবো, তো এক্স অক্ষ বরাবর এক্স সি এম ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো সামেশন অফ এম আই আর আই। তো প্রথম সিস্টেমটার টোটাল মাস 6 গ্রাম, এবং যেটা পজিশন, যেই পজিশনে সেন্টার অফ মাস রয়েছে তার ওজনটা রয়েছে সেটা হচ্ছে 0 0 0 তে। সো 6 ইন্টু 0 অ্যান্ড 4 ইন্টু, এখান থেকে আমরা পেয়ে যাবো 4 গ্রাম পজিশনের, 4 গ্রাম বস্তুটার এক্স এক্সিসে পজিশন, এবং সামেশন অফ টোটাল সিস্টেমটার মাস ইকুয়ালস টু আমরা আলফা ইকুয়ালস টু পেয়ে যাবো 5/2। সিমিলারলি আমরা যদি ওয়াই সিএম বার করি তাহলে তো আলফা ইকুয়ালস টু 5/2 পাচ্ছি, এবং জেড সিএম বার করলেও আমরা আলফার ভ্যালু 5/2 পাবো। সো অপশন বি 5/2 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, এখানে বলা হয়েছে একটি সার্কুলার ডিস্ক গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সো এখানে রোটেশনাল এবং ট্রান্সলেশন দুটো মোশনই থাকবে। সো রোটেশনাল মোশনের যে কাইনেটিক এনার্জি হবে সেটা হবে হাফ আই ওমেগা স্কয়ার। আমরা জানি আই ইকুয়ালস টু হয় ডিস্কের ক্ষেত্রে হাফ এম আর স্কয়ার, এবং ওমেগা ইকুয়ালস টু হয় ভি বাই আর। সো কে আর ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো 1/4 mv স্কয়ার, এবং আমরা জানি ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মে লিখতে পারি 2 অফ কে আর। আমাদের চেয়েছে যেটা ফ্র্যাকশন অফ দা টোটাল এনার্জি ইজ ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন এনার্জির ফ্র্যাকশন টোটাল এনার্জির ক্ষেত্রে কেটি বাই কে টোটাল। সো কেটি বাই কে টোটাল ইকুয়ালস টু কেটি প্লাস কে আর। কেটির ভ্যালু আমরা পেয়ে গেছি 2 কে আর, এবং কেটি সমান 2 কে আর প্লাস কে আর সমান 3 কে আর। সো অপশন 2/3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি 2/3 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, আবার একটা প্রজেক্টাইল মোশনের অঙ্ক। এখানে বলেছে একটি প্রজেক্টাইল মোশনকে যখন আমরা প্রজেক্টাইল করি তখন পিক পয়েন্ট এটা যখন থাকে, সেই পয়েন্টে এটা যে কার্ভটা করবে সেই কার্ভটার আমাদের রেডিয়াস কত হবে, সেই কার্ভটার রেডিয়াস আমাদের বার করতে বলেছে। তো এই পয়েন্টে যেটা ভেলোসিটি থাকে এক্স এক্সিস বরাবর সেটা থাকে ইউ কস থিটা, এবং যেটা ডাউনওয়ার্ডলি অ্যাসলেশন থাকে সেটা পরিমাণ থাকে জি এর সমান। সেখানে যে আরটা থাকবে সেই আরটা হবে ইউ এক্স স্কোয়ার আন্ডার এসি, অর্থাৎ ইউ এক্স এর ভ্যালু এখানে আমরা জানি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর অ্যাসলেশনের মানটা জি। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, এখানে বলা হয়েছে একটা দুটো আলাদা আলাদা মেমব্রেনকে একটা 2 মিটার স্কয়ারে একটা 3 মিটার স্কয়ারে একই ডেপথে রাখা হয়েছে, অর্থাৎ H1 ইকুয়ালস টু H2, আর যেহেতু একই তরলে রাখা হয়েছে অর্থাৎ ρ1 ইকুয়ালস টু ρ2, আর জি তো কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের দুটি মেমব্রেনের উপরে প্রেসারের অনুপাত চাইছে। এখানে এরিয়াটা আলাদা দিয়েছে বাট হাইট এবং ডেনসিটি একই বলে দিয়েছে। সো আমরা পি এর সূত্র জানি, পি ইকুয়ালস টু এইচ রো জি, যেক্ষেত্রে এরিয়ার কোনো উল্লেখ নেই। সো আমাদের যে প্রেসারটা থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া থাকে, অর্থাৎ এরিয়ার উপর নির্ভর করে না। সো দুটোর ক্ষেত্রে একই প্রেসার কাজ করবে, অর্থাৎ যেটা রেশিও হবে দুটো মেমব্রেনের উপর প্রেসার সেটা 1:1 হবে। তো অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, একটা এলিভেটর যেটা আপওয়ার্ডলি অ্যাক্সেলারেট করছে, সেক্ষেত্রে আর্কিমিডিক্সের প্রিন্সিপাল
কাজ করবে কিনা সেটা জিজ্ঞাসা হয়েছে। কোনো সিস্টেম যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে সেখানে নিউটনস ল গুলা কাজ করে না, বাট আর্কিমিডিস এর প্রিন্সিপালটা এক্ষেত্রে ভ্যালিড। কিন্তু আমরা যেটা জানি অ্যাসোসিয়েটেড কোনো আপওয়ার্ডলি অ্যাসোসিয়েটেড কোনো যদি এলিভেটর হয় যেটা অ্যাসোসিয়েশন নিয়ে উপরে যাচ্ছে, তাহলে তার যেটা রিলেটিভ ওয়েট থাকে সেটা তার অরিজিনাল ওয়েট এর সাথে প্লাস হয়ে যায় একটা ফোর্স, অর্থাৎ হেভিনেস অনুভব করে, অর্থাৎ ওয়েট অফ বোথ অবজেক্ট এন্ড দ্য ফ্লুইড ইনক্রিজ। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 26, এখানে ওয়েভের কোন প্রপার্টিটা সত্যি সেটা বলেছে, অর্থাৎ ওয়েভ যখন ফ্লো করে তো তার মধ্যে কি কি ট্রান্সফার হয়। ওয়েভ এনার্জি এবং মোমেন্টাম ট্রান্সফার করতে পারে, বাট মাস ট্রান্সফার করতে পারে না, অর্থাৎ সেই বস্তুটার মধ্যেই থাকে ওয়েভটা, বাইরে বেরোতে পারে না, তাই মাস ট্রান্সফার করতে পারে না, বাট এনার্জি এবং মোমেন্টাম কণাগুলির দ্বারা ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায়। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 27, এখানে বলা হয়েছে একটা এলসি সার্কিট দেওয়া হয়েছে এবং হাফ পাওয়ার রেঞ্জের রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে দুটো হয় সেই দুটো চাইছে আমাদেরকে, অর্থাৎ যেই ওমেগা গুলোতে আমরা হাফ পাওয়ার এনার্জি পাবো। এখান থেকে আমরা ওমেগা নটের ভ্যালু পেয়ে গেছি। ওমেগা নটের ভ্যালু 1/√LC ইকুয়ালস টু 50 আমাদের ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু এবং সি এর ভ্যালু। আর ডেল ওমেগা অর্থাৎ যে ব্যান্ড উইথ আমাদের, যেটা ব্যান্ড উইথ আমরা পেয়ে গেছি, এখান থেকে R/12 ইকুয়ালস টু 4, অর্থাৎ হাফ পাওয়ার যেটা এখানে আমাদের হবে ওমেগা ইকুয়ালস টু ওমেগা হাফ পাওয়ার ইকুয়ালস টু ওমেগা নট প্লাস মাইনাস ডেল ওমেগা। এটা করলে আমরা 50 থেকে প্লাস মাইনাস যদি আমরা 4 করি, 50 প্লাস মাইনাস 4, একটা পাবো 46 এবং একটা পাবো 54। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, এখানে আমাদের একটা সার্কিট দেওয়া রয়েছে এবং ভি টি অর্থাৎ টাইমের সাপেক্ষে ভেলোসিটির টাইমের সাপেক্ষে পটেনশিয়ালের একটা গ্রাফ দেওয়া রয়েছে, যেখান থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমে কারেন্টের কতটা ফ্লো করবে সেটা জানতে চাইছে। ওই নির্দিষ্ট টাইমে কতটা ভোল্টেজ কাজ করছে সেটা আমাদের জানতে হবে, অর্থাৎ 3.4 সেকেন্ডে একটা নির্দিষ্ট টাইমে কতটা পরিমাণ ভোল্টেজ আছে আমাদের সেটা জানতে হবে। তো গ্রাফ থেকে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। t ইকুয়ালস টু 3.4 সেকেন্ডে যেটা আমাদের ভোল্টেজ আসবে সেটা হচ্ছে 5, অর্থাৎ ইনিশিয়াল যেটা থাকছে ইনটু স্লোপ আর সেই সময়টা টাইম ডিফারেন্সটা এখানে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব t ইকুয়ালস টু 3.4 সেকেন্ডে একটা ভোল্টেজের ভ্যালু। এরপর আমরা i ইকুয়ালস টু জানি v/r, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভিটা আমরা পাচ্ছি সেই ভিটা ছাড়াও একটা বিপরীত দিকে v 5 ভোল্টের কাজ করছে, তাই আমরা একটা 5 এখান থেকে মাইনাস করেছি। আর r এর ভ্যালু দেওয়া আছে 1 ওহম, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি i ইকুয়ালস টু নেট ভোল্টেজ বাই r ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, এখানে বলা হয়েছে দুটো কেস দেওয়া হয়েছে, দুটো একটা বর্গাকার অর্থাৎ স্কোয়ার লুপ আর একটা ট্রায়াঙ্গুলার লুপ যেটা দেওয়া হয়েছে। দুটো তৈরি করা হয়েছে একটা 36 মিটারের একটা ওয়্যার দিয়ে। সো এবং দুটোরই যেটা সাইড রয়েছে সেগুলা 3 মিটার করে। সো আমাদের যেটা স্কোয়ার হবে ফার্স্ট কেসের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে ফার্স্ট কেস যেখানে আমরা সেটাকে টোটাল লুপ আমাদের 3টা হবে, কারণ এর যেটা পরিধি আসবে সেটা আসবে 12 আর আমাদের টোটাল ওয়্যারটা রয়েছে 36 মিটারের। সো আমাদের এন যেটা আসবে সেটা আসবে 3। আর সিমিলারলি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের যে এনটা আসবে সেটা 36 বাই এটা 3 3 3 করে পরিধিটা আসছে 9, সো n ইকুয়ালস টু 4 আসবে। আর এরিয়া, স্কোয়ারের এরিয়া 3 স্কোয়ার, সো 9 মিটার স্কোয়ার। আর ট্রায়াঙ্গেলটার এরিয়া সুষম ত্রিভুজের এরিয়া √3/4 ইন্টু a স্কোয়ার ইকুয়ালস টু 9√3/a। আর আমরা ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা জানি মিউ ইকুয়ালস টু a/a। সো দুটো ক্ষেত্রে আমরা μ1 আর μ2 রেশিও বার করতে পারি, এটা আমাদের আসছে √3। সো অপশন এ √3 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, আমাদের দুটো ওয়্যার দেওয়া হয়েছে সেম ডাইমেনশনের সেম রেজিস্টিভিটির, রেজিস্টিভিটি দুটো আলাদা দেওয়া আছে ρ1 এন্ড ρ2, দুটোকে সিরিজে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ একটি তার রয়েছে তার সঙ্গে আরেকটি তার যদি আমরা সিরিজে জয়েন করে দিই, দুটোর
সাইজ সব একই, বাট একটা রো 1 একটা রো 2। তাহলে আমরা জানি R1 ইকুয়ালস টু R2 ফর সিরিজ কানেকশন। সো R ইকুয়ালস টু রো L বাই A। তো দুটো R1 R2 এর ভ্যালু পেয়ে গেছি, এখান থেকে আমরা পেয়ে গেছি L বাই A, যেহেতু সাইজটা সমান সেহেতু। বাট আমাদের টোটাল যখন আমরা যোগ করে দেবো তখন এলটা যেটা ছিল, এটা এল ছিল, এটা এল ছিল, তো টোটাল লেন্থ যেটা আমাদের আসছে সেটা আমাদের আসছে 2L। সো এখান থেকে ভ্যালু করে আমরা ইকুইভ্যালেন্ট রো এর মান পেয়ে যাবো রো 1 প্লাস রো 2 বাই 2, অর্থাৎ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31। এখানে একটা ওহমের ল, এখানে সরি এখানে আর হবে, ওহমের লরই আমাদের যেটা ম্যাক্সিমাম প্রপোর্শনাল এরর বার করতে দিয়েছে। ম্যাক্সিমাম প্রপোর্শনালিটি এরর যেটা হয় আমাদের লগ নিতে হয় আর ডেরিভেটিভ করতে হয়। এখানে বাই আছে অর্থাৎ ভি বাই আর আই আছে, এখানে মাইনাস হওয়ার কথা, বাট এখানে ম্যাক্সিমাম প্রপোর্শনালিটির জন্য সবসময় প্লাস হয়। সো আমাদের ডেল ভি বাই ভির ভ্যালু দেওয়া আছে এবং ডেল আই বাই আই এর ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব 0.031 ইকুয়ালস টু 31%। সো সরি 3.1%। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32। একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের প্রত্যেকটা পয়েন্টে প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে এবং তার সেন্টারে একটা মাইনাস কিউ পরিমাণ চার্জ রয়েছে, যেটা 0 থেকে অবভিয়াসলি বড়। ইফ রেজাল্টেন্ট ফোর্স অন ইচ 4 চার্জেস অ্যাট ভার্টিসেস, প্রত্যেকটার উপর নেট চার্জ আমাদের 0, তাহলে আমাদের বলছে কিউ এর ভ্যালু কত হবে। সো সাইড দেওয়া আছে এটার a, সো যেহেতু স্কোয়ার, সো আমরা জানি এটার ভ্যালু হবে √2a/2। এই কিউটার উপর যে বলগুলা প্রয়োগ হবে, প্লাস কিউর জন্য এখান থেকে একটা বল প্রয়োগ হবে ফোর্স, এই সাইডের প্লাস কিউর জন্য একটা ফোর্স প্রয়োগ হবে এবং এই সাইডের প্লাস কিউর জন্য একটা ফোর্স প্রয়োগ হবে। সো আমাদের যেটা টোটাল ফোর্স হবে সেটা একটা নেট ফোর্স এদিকে কাজ করবে এবং মাইনাস কিউর জন্য একটা নেট ফোর্স ভেতরের দিকে কাজ করবে। সো এইটা ক্যান্সেল আউট করবে বাকি তিনটা ফোর্সকে। সো এই তিনটা চার্জ কিউ এর জন্য, অর্থাৎ সাইডের ভার্টিসেসের তিনটা কিউ চার্জের জন্য আমাদের যে ফোর্স লাগবে সেটা হচ্ছে প্রথম দুটোর জন্য Q1 Q2 অর্থাৎ কিউ স্কোয়ার এফ, এটা যদি আমরা 1 পয়েন্ট ধরি, এটা যদি আমরা 2 পয়েন্ট ধরি, এটা যদি 3 পয়েন্ট ধরি এবং এটা যদি 4 পয়েন্ট ধরি, দেন F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই, এটা আমাদের হয় 4 বাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার। আর F3 যেটা আমাদের থাকবে সেটা হবে কিউ স্কোয়ার বাই 4 বাই এপসাইলন নট, আমরা এপসাইলন নট কে কে ধরে নিচ্ছি, সেটাতে কে ইন্টু এটা আমাদের আসবে √2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইকুয়ালস টু F1 বাই 2। অর্থাৎ আমাদের রেজাল্টেন্ট যেটা ফোর্স থাকবে F1 এন্ড F2 দুটোই ভেক্টর এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এই দুটা কাজ করবে, আমাদের যেটা রেজাল্টেন্ট ফোর্স সেটা কাজ করবে F3 বরাবর, বাট এটা যে ম্যাগনিটিউডটা হবে সেটা হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, আর 90 ডিগ্রির জন্য সেকেন্ড পার্টটা আমাদের 0 হবে। সো এটা ইকুয়ালস টু আসবে আমাদের √2 F1, আর আমাদের আরেকটা ফোর্স কাজ করছে অলরেডি সেদিকে F1 বাই 2। আর বড় কিউ চার্জের জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা এর সমান হবে, সেটা হচ্ছে কিউ ইন্টু স্মল কিউ কে বাই যেটা রয়েছে ডিস্টেন্সটা √2 বাই a বাই 2 এর হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা পেয়ে যাব √2 ইন্টু কে কিউ স্কোয়ার বাই F1 এর ভ্যালু যেটা রয়েছে আমাদের a স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই a স্কোয়ার, এখানে হাফ ইকুয়ালস টু কে কিউ কিউ বাই 2 উপরে 4 ইন্টু a স্কোয়ার উপরে 2, এখানে কিউ কাটবে, a স্কোয়ার কে কে কিউ কিউ সব ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের যেটা ভ্যালু আসবে 2q ইকুয়ালস টু
√2 plus half equals to 2 plus 2 √2 plus 1 by 2, তাহলে that কি equals to আমাদের আসবে 2 √2 plus 1 by 4। এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করলে এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 33, একটা রিয়াল থিওরেমের অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্কটা একটু জটিল রয়েছে। একটা স্টার দেওয়া রয়েছে, স্টারের ভর দেওয়া রয়েছে, আর তার যে রেডিয়াস সেটা দেওয়া রয়েছে, এবং তার মধ্যে হাইড্রোজেন রয়েছে, এটা বলা রয়েছে, এবং হাইড্রোজেন অণুর যে ভর সেটা দেওয়া রয়েছে 10⁻⁻24 গ্রাম। তো এক্ষেত্রে জিজ্ঞাসা করেছে আমাদের যে সেটার টেম্পারেচার কত হবে। তো আমরা কিরকম আসবো, ওই নির্দিষ্ট স্টারটির ভর আর রেডিয়াসের জন্য তার মধ্যে একটা পোটেনশিয়াল ডেভেলপ করবে, যে পোটেনশিয়ালটার ভ্যালু G m²/r, ওইটাই থার্মাল এনার্জি রূপে থাকবে পোটেনশিয়াল এনার্জিটা। যেহেতু এনার্জি কনস্ট্যান্ট কনজার্ভ আর একটা থেকে একটাতে যাবে, সো পোটেনশিয়াল এনার্জিটা যাবে আমাদের থার্মাল এনার্জিতে। থার্মাল এনার্জি যেটা হয় আমাদের এনকেটি, এনটা হলো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, বলা রয়েছে কতগুলো হাইড্রোজেন অ্যাটম ধরতে পারে ওই মাসে ওই স্টারটাতে, যেটা আমাদের পেয়ে যাবো টোটাল মাস বাই হাইড্রোজেন অ্যাটমের মাস ইকুয়ালস টু এন এর ভ্যালু পেয়ে যাবো। আর প্রথম ফর্মুলা থেকে আমরা টি এর ভ্যালু আসছে Gmm/kr, k ইকুয়ালস টু মনে হবে k ইকুয়ালস টু বোল্টজম্যান কনস্ট্যান্ট, এখানে আমরা টি এর অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু পেয়ে যাবো। ক্যালকুলেট করে 10⁻6 আসছে, বাট আমরা এটা জানি যে 0.5 এর থেকে যখন বেশি হয়ে যায় তো আমরা 0.5 নিতে হয়, অর্থাৎ যেটা ভ্যালু হয় আমাদের 0.5 থেকে কোনো কিছুর ভ্যালু অর্ডারের ক্ষেত্রে 0.5 থেকে 5 এর মধ্যে নিতে হয়। সেক্ষেত্রে আশেপাশেই থাকবে, 10⁻7 মধ্যে থাকবে, যেহেতু 10⁻6 অপশনে নেই, তো 10⁻7 অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, এখানে একটা বলা আছে একটা পাতলা স্ট্রিং সরু যেটা ছাদ থেকে ঝোলানো রয়েছে, এম ভরের বস্তু একটা সরু তার, এখানে স্ট্রিং এরও মাস দেওয়া রয়েছে এবং তাতে এম ভরের একটা বড় পদার্থ ঝোলানো রয়েছে, ভারী ভর এম ঝোলানো রয়েছে, সেটা বলা আছে যদি আমাদের এই এমটা হঠাৎ খুলে পড়ে যায় তখন তারের তাপমাত্রা কত বাড়বে। এটা আমাদের সেম ওই তারটাতে একটা এনার্জি যেটা আমাদের রিস্টোরিং এনার্জি রিস্টোর করবে, যেটা ভ্যালু আমাদের ½ f²/k, এটা ইকুয়ালস টু f এর ভ্যালু আমরা জানি mg, সেখান থেকে আমরা পেয়ে যাবো এটাই আমাদের ডেল কিউ, অর্থাৎ যেটা আমাদের তাপমাত্রা ইনক্রিজ করাতে করবে, হিট ইনক্রিজ করবে msdt, এখান থেকে আমরা dt এর ভ্যালু পেয়ে যাবো m²t²/2msk। সো এখানে অপশন এ ইজ কারেক্ট, এই বাংলা পার্টটায় এস এর ভ্যালু দেওয়া নেই, সো অপশন এ ইজ কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, এখানে বলা হয়েছে একটা আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাসের কে যদি আমরা অ্যাডিয়াব্যাটিকলি কম্প্রেস করি হাফ অফ ইটস অরিজিনাল ভলিউম, সো V2 যেটা আসছে সেটা আমাদের V1 এর হাফ, ইমপ্লাইজ দ্যাট V1/V2 ইকুয়ালস টু 2 করা হয়, তাহলে ইনিশিয়াল টেম্পারেচার যদি টি হয় ফাইনাল টেম্পারেচার কত হবে। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের জন্য আমরা ফর্মুলা জানি T(V2⁻⁻1 equals to constant, that T(V2⁻⁻1 equals to constant, এখান থেকে আমরা দুটো আলাদা ক্ষেত্রে T1V1(⁻1 equals to T2V2⁻⁻1 equals to constant, এখান থেকে T equals to পেয়ে যাবো V1/V2 (⁻⁻1 into T1, V1/V2 এর মান আমরা কোশ্চেন থেকে পেয়ে গেছি 2, যেখান থেকে আমাদের ভ্যালু আসবে T2 equals to 2^2/3 into T, so option A is correct. Next question number 35, এখানে বলা হয়েছে যে যদি একক আয়তনে অণুর সংখ্যা n হয়, নাম্বার ডেনসিটি n হয়, এটা নাম্বার ডেনসিটি বলা রয়েছে, এবং এভারেজ ভেলোসিটি v হয় v বার, সো একক সময়ে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলে আঘাতকারী অণুর সংখ্যা কত হবে। এটা আমাদের জেনারেলাইজড ফর্মুলা, এখান থেকে যেটা আমাদের আঘাতকারী অণুর সংখ্যা ক্যাপিটাল N বার করা হয় 1/4 into n v এভারেজ হয়, সো এটা অপশন ডি, এটা জেনারেলাইজড ফর্মুলা থেকে সরাসরি আসছে, এছাড়াও প্রমাণ করা যাবে বাট প্রমাণটা অনেক বড়, সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব।
অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন 37, এখানে বলা হয়েছে একটা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে তার এনার্জি দেওয়া রয়েছে 3/2 পিভি এবং আমাদের চাইছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ ডায়াটমিক গ্যাস। অ্যাটমিক গ্যাসের যেটা এনার্জি হয় সেটা কাইনেটিক এনার্জি, ইন্টারনাল এনার্জি সেভ থাকে। সো ডায়াটমিক এর ক্ষেত্রে তার যেটা ডিগ্রি অফ ফ্রিডম হবে সেটা হবে 3n - k = 5। তার মধ্যে ট্রান্সলেশনাল 3টা আর রোটেশনাল 2টা। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ট্রান্সলেশন নিতে বলেছে। সো আমাদের যেটা এনার্জি হবে সেটা হবে 3 ইন্টু প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটি করে, সো 3 × kT/2। আর এক্ষেত্রে যেহেতু আমাদের গ্যাস বলা হয়েছে, সো পুরো গ্যাসটা মিলে আমরা এখানে ভ্যালু পেয়ে যাব 3 × RT/2 আর RT = PV, সো 3/2 PV। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন 38, এখানে বলা হয়েছে একটি স্টার অ্যাপিয়ার্স ব্লু আর একটা রেড, অর্থাৎ দুটো তারা রয়েছে লাল আর নীল, যার মধ্যে কোনটার সারফেস বেশি টেম্পারেচারে বলেছে। আমরা উইন্স লতে জানি ল্যামডা টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, সো টি ভ্যারাইজাস 1/λ, অর্থাৎ যার ল্যামডা যত ছোট হবে টেম্পারেচার তত বেশি হবে। আমরা জানি ল্যামডা ব্লু অর্থাৎ গ্রেটার ল্যামডা ব্লু লেস দেন ল্যামডা রেড, অর্থাৎ নীল তারার যেটা ল্যামডা সেটা ছোট, অর্থাৎ টেম্পারেচার সেটা বেশি হবে। সো ব্লু স্টারের ক্ষেত্রে সারফেসের টেম্পারেচার বেশি হবে, অর্থাৎ অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 39, এক্ষেত্রে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট ভোল্টমিটার আর অ্যামিটার দুটোতে যে রিডিং দেখাবে সেটা জানতে চাইছে। সেক্ষেত্রে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে আর দুটো রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, স্মল আর ক্যাপিটাল আর। সো যেটা কারেন্ট পাবো আমরা আইডিয়াল এর ক্ষেত্রে সেটা সিম্পলি আমরা ভি বাই নেট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার পাবো। এবং যেটা ভোল্টেজ পাবো সেটা কিরচফস ল থেকে এখানে পেয়ে যাবো আমরা। এখানে যদি আমরা কোনো একটা লুপ নেই তাহলে এটা পজিটিভ হবে, এবং কারেন্ট আমাদের যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে সো তাই আমরা আইআরটাকে মাইনাস করব, এবং আমরা যেটা ভোল্টমিটারের রিডিং পাবো সেটা হবে 12 মাইনাস এই আর, এবং এই আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, পুরো তারটা দিয়ে সেম কারেন্টই যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, সো 12 মাইনাস আইআর ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো 8 ভোল্ট। সেখানে অপশনে রয়েছে যেখানে 2 অ্যাম্পিয়ার অনেকগুলো রয়েছে, 8 ভোল্ট রয়েছে আমাদের লাস্ট অপশন, অপশন ডি তে। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 40, এখানে একটা প্যারালালি অনেকগুলা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এবং বলেছে অ্যামিটারের মধ্যে রিডিং কত হবে। সো অ্যামিটারের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি 5টা টোটাল আমাদের প্যারালালি রেজিস্ট্যান্স রয়েছে, যার প্রত্যেকটা ভ্যালু বলে দিয়েছে 9 ওহম করে, যার প্রত্যেকটা ভ্যালু 9 ওহম করে। তো আমাদের টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো সেটা হবে 9/5। আর সিমিলারলি অ্যামিটারের বাম দিকে যে সিস্টেমটা রয়েছে তার ইকুইভ্যালেন্ট আমরা পাবো 9/4। সো আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিয়েছি এখানে 9 ভোল্টের ব্যাটারি আর দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা 9/4 একটা 9/5। সো অ্যামিটারের যে রিডিংটা পাবো সেটা 9/5। এই ইকুইভ্যালেন্ট অর্থাৎ ডান দিকের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দিয়ে যেই পরিমাণ আইটা আসছে তার রিডিং পাবো। অর্থাৎ কোনো রেজিস্ট্যান্সের উপরে প্যারালাল দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্সের উপরে কত কারেন্ট যাবে সেটা আমরা পাই তার উল্টো কারেন্ট, তার উল্টো রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ বাই সামেশন অফ দা রেজিস্ট্যান্স। অর্থাৎ 9.5 এর মধ্যে যেহেতু আমরা কারেন্ট নিচ্ছি তার জন্য আমাদের এখানে 9.4 রেজিস্ট্যান্সটা কাজে লাগবে, এবং এটা ক্যালকুলেট করলে আমরা কারেন্টের মান পেয়ে যাবো 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যামিটারে আমাদের যে রিডিং থাকবে সেটা হবে 5 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, এখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে যার ডিস্টেন্স দেওয়া রয়েছে এবং ওমেগা স্পিডে সেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে। সেক্ষেত্রে আমাদেরকে চাইছে ইএমএফ কত হবে। আমরা ইএমএফ জানি ইন্টিগ্রেশন অফ ভিভি ইন্টু ডট ডিআর। সো ভি ইকুয়ালস টু আমরা জানি আর ওমেগা, এটা আমরা জানি ভি ইকুয়ালস টু আর ওমেগা, এবং বি আমাদের এখানে একটা বি এর ভ্যালু দেওয়া রয়েছে, ম্যাগনেটিক বি বলে দিয়েছে। আর সো আর এর সাথে ডি যেটা আছে আর এর সাথে ডিআর এর ইন্টিগ্রেশন হবে, যেখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো হাফ ওমেগা বি এল স্কয়ার, যেখানে ওমেগা আর বিটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে এল ডিস্টেন্স বলে দিয়েছে লিমিট 0 to l, সো আমরা এল এর লিমিট বসেছি এবং আমাদের ভ্যালু আছে হাফ ওমেগা বি এল স্কয়ার, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 42, এখানে বলা আছে ম্যাগনেটিক ফিল্ড একটা দেওয়া রয়েছে
একটা স্কোয়ার রয়েছে এবং সেটা দিয়ে কারেন্ট ফ্লো করছে একটা নির্দিষ্ট ডিরেকশনে, যেটা এল লেন্থের, এবং দুটো ডায়াগোনাল ইন্টারসেকশন অর্থাৎ সেন্টারে, স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি এটা সেন্টারেই থাকে। তো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের দেওয়া ডিরেকশন অনুযায়ী এটা আন্ডার গ্রাউন্ডেড হবে, অর্থাৎ বোর্ডের ভেতরের দিকে থাকবে। আর একটা যে আমরা একটা নির্দিষ্ট তারের জন্য যদি আমরা একটি তারের জন্য দিই, তাহলে সেটার জন্য বি আমরা পাবো μ0I/4πr ইন্টু সাইন থিটা 1 বাই সাইন থিটা 2। এখানে থিটা 1টা আমরা এটা ধরতে পারি, আর থিটা 2 একটা ধরবো আমরা, এটা 45 ডিগ্রি হবে। সেখান থেকে আমরা একটা লেন্থের জন্য ভ্যালুটা পাবো μ0I/2l, এবং প্রত্যেকটার জন্য আমরা দেখতে পাচ্ছি সিমিলারলি আন্ডারগ্রাউন্ডেডই পাবো প্রত্যেকটার জন্য। তো আমাদের যেটা নেট ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেটা হবে 4 ইন্টু একটা B1 ইকুয়ালস টু 4 ইন্টু μ0I/√2IL ইকুয়ালস টু 2√2 μ0I/πl। So option D is correct. That's 2√2 μ0I/πl। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43। এখানে বলা হয়েছে একটা দেওয়াল রয়েছে, একটা মাস রয়েছে যেটা চার্জ মাস, অবভিয়াসলি চার্জ মাস আমরা পজিটিভ ধরবো, টেস্ট চার্জ হিসেবে, এবং সরি এখানে দেওয়া রয়েছে পজিটিভ টেস্ট চার্জ প্লাস কিউ। আর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ই এর উপরে। সো ইলেকট্রিক ফিল্ড ই কাজ করা মানে এর মধ্যে ফোর্স কাজ করছে কিউ ই, আর ফোর্স কাজ করলে আমরা অ্যাক্সেলারেশন পাবো F/m ইকুয়ালস টু QE/m। ডি ডিস্টেন্স অতিক্রম করতে, এটা তাহলে যেহেতু রেস্টে ছিল প্রথমে, তো ডি ডিস্টেন্স অতিক্রম করতে আমরা কাইনেমেটিক্স থেকে পেয়ে যাবো ডি ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমরা টাইম পেয়ে যাবো একটা, যে টাইমে এটা ধাক্কা মারবে, এবং বলে দিয়েছে এটা কলিশনে যেটা হবে সেটা ইলাস্টিক। সো আবার সে সম্পূর্ণরূপে ব্যাখ্যা আসবে পুরোটা। তো আমাদের যেটা টোটাল টাইম পিরিয়ড হবে অসিলেশনের, পুরোটাই সে অসিলেট করবে, অর্থাৎ টোটাল টাইম পিরিয়ড আমাদের টি ইকুয়ালস টু যেটা হবে সেটা হবে 2t, অর্থাৎ টি ইকুয়ালস টু হবে 2 ইন্টু রুট আন্ডার 2md/QE ইকুয়ালস টু 1 ভেতরে গেলে 8md/QE। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 44। এখানে আমাদের বলা হয়েছে পৃথিবীর ভেতরে একটা ব্যক্তির ওজন কত হবে, তার পৃথিবী পৃষ্ঠের ওজন দেওয়া আছে W। সো আমরা জানি পৃথিবীর বাইরে যাই বা ভেতরে যাই, দুক্ষেত্রে আমাদের ওজন হ্রাসই পাবে। সো পৃথিবীর ভেতরে যদি আমরা যাই, পৃথিবীর ব্যাসার্ধের 1/3 এরিয়া আমরা ভেতরে ঢুকে গেছি। সো আমরা জানি G প্রাইম ইকুয়ালস টু যেটা হয় G হোল ইন্টু 1 মাইনাস D/R। এখানে আমাদের বলা হচ্ছে D ইকুয়ালস টু R/3 বলে দিয়েছে। সো এখান থেকে আমরা পেয়ে যাবো G প্রাইম যেটা হবে 2/3 অফ G। সো এখান থেকে আমরা যেটা mg প্রাইম পাবো সেটা হয়ে যাবে, মানে আমাদের W প্রাইম অর্থাৎ ব্যাখ্যার নতুন যে ওজন হবে সেটা হবে 2/3 অফ mg, আর mg সমান দেওয়া আছে আমাদের W, অর্থাৎ 2/3 অফ নর্মাল ওয়েট। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45। আবার একটা ম্যাক্সিমাম প্রপোর্শনালিটির অঙ্ক, ম্যাক্সিমাম প্রপোর্শনাল এরর, যেখানে এর কিউ এর একটা ফর্মুলা দেওয়া রয়েছে, সি নিচে আমাদের ডিভিশনে রয়েছে, বাট যেহেতু ম্যাক্সিমাম প্রপোর্শনাল তার জন্য এখানে সর্বদাই প্লাস হবে, সবগুলোতেই প্লাস হবে। আর যেটা আমরা এরর পাবো ডেল কিউ বাই ডেল ই, ভ্যালু দেওয়া আছে আমাদের এর জন্য 2%, অর্থাৎ 2 ইন্টু 2 প্লাস এটা হাফ ইন্টু বি এর জন্য দেওয়া আছে 3%, প্লাস সি এর জন্য যেটা দেওয়া আছে 3 ইন্টু 4। ক্যালকুলেট করলে আমরা ভ্যালু পাচ্ছি 17.5, অর্থাৎ ম্যাক্সিমাম এর আমাদের হচ্ছে 17.5, কিন্তু অপশনে নেই 17.5, অপশনে 17 আছে, 15 আছে, 16 আছে, বাট 17.5 মানে আমরা যদি 17.4 পাই এরর, সেটা 17 এর থেকে বেশি আছে। তো আমরা 17 অপশনটা নিতে পারবো না, আমাদেরকে ম্যাক্সিমাম 18 অপশনটা নিতে হবে, অর্থাৎ 17.5 এর থেকে বেশি। একটাই অপশন আছে 17.5 এর থেকে বেশি। সো আমরা অপশন ডি টা 18% কে কারেক্ট বলে ধরবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46। এখানে একটা নিউক্লিয়ার ডিফিউশনের অঙ্ক দেওয়া রয়েছে, একটা এ ম্যাটেরিয়াল রয়েছে যেটা বি তে যাচ্ছে এবং বি থেকে সি হচ্ছে, দুটোরই হাফ লাইফ টাইম অর্থাৎ ডিকে কনস্ট্যান্ট সমান দেওয়া রয়েছে। সো একটা নির্দিষ্ট সময় বি তৈরি হবে যে পরিমাণ, এই এ যেই পরিমাণ ক্ষত হবে সেই পরিমাণ তৈরি হবে, এবং বি থেকে সিও সেই সময় তৈরি হবে। সো আমাদের নেট যেটা রেজাল্ট পেয়ে যাবো আমরা, টি সময় পর বি মলিকিউল কতগুলো থাকবে সেটা হবে আমাদের ল্যামডা টি ইন্টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এক্ষেত্রে n0টা মনে রাখতে হবে, এক্ষেত্রে এ কতগুলো থাকছে টি ইকুয়ালস টু 0-তে সেটা ডিফাইন করছে, এবং যেহেতু ল্যামডা সমান তার জন্য আমাদের দুটো ক্ষেত্রেই ল্যামডা 1। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা জানি তার টাইমের সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম বের করছি, তো তার টাইম ডেরিভেটিভ
জিরো হবে, ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই হয়। তো এটা টাইম ডেরিভেটিভ যদি আমরা জিরো করি, ডেরিভেটিভ আমাদের আসছে ল্যামডা ইন জিরো ইটু মাইনাস ল্যামডা টি, 1 মাইনাস ল্যামডা টি ইকুয়ালস টু জিরো, সো 1 মাইনাস ল্যামডা টি মাস্ট বি ইকুয়ালস টু জিরো, টি ইকুয়ালস টু 1 বাই ল্যামডা টি ম্যাক্স ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। সো ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু হয় ln 2 বাই টি হাফ, এখানে ল্যামডা ভ্যালু বসিয়ে দিচ্ছি ln 2 বাই টি হাফ, সো এটা আমাদের আসছে টি হাফ বাই ln 2, ln 2 এর ভ্যালু 0.693, ক্যালকুলেট করলে চলে আসছে 1.44 ইনটু টি, অর্থাৎ 1.44 টি তে বি এর মান সবচেয়ে বেশি থাকবে এ আর সি এর থেকে। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 47, এখানে বলা হয় যে একটা হাইড্রোজেন পরমাণু n ইকুয়ালস টু 5th ইলেকট্রন স্টেটে রয়েছে এবং তার গ্রাউন্ড স্টেটে যদি পৌঁছায় তাহলে কতগুলি বিভিন্ন ধরনের তরঙ্গ তৈরি করতে পারবে। যদি আমাদের বিভিন্ন ধরনের তরঙ্গ তৈরি করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কনফিগারেশন দরকার, অর্থাৎ একটি দুটি স্তরের মধ্যে একবারই সম্ভব তাহলে হবে। তাহলে 5 থেকে আমাদের যেটা আছে 5 থেকে 1 একবার আসতে পারে, 5 থেকে 2 একবার আসতে পারে, 3 একবার আসতে পারে, 4 একবার আসতে পারে। নেক্সট আমাদের 4 থেকে 1 একবার আসতে পারে, 2 একবার আসতে পারে, 3 একবার আসতে পারে। 4 থেকে 5 হবে না, কারণ 5 থেকে 4 আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। নেক্সট আমাদের 3 থেকে 1 আসতে পারে, 2 আসতে পারে এবং 2 থেকে 1 আসতে পারে। সো আমাদের এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টি কনফিগারেশন। এছাড়া আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে 5টা স্তর 5টা স্টেটের ক্ষেত্রে যদি আমরা 5টা স্টেটের মধ্যে দুটো স্টেটের কম্বিনেশন নেই তাহলে 5c2 ইকুয়ালস টু 10, সো অপশন বি 10 ইকুয়ালস টু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 48, এখানে বলা হয়েছে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস দেওয়া রয়েছে, নিউক্লিয়াস যেটা ডিকে কনস্ট্যান্ট ল্যামডা টি ইকুয়ালস টু 0 সময় সক্রিয়তা অর্থাৎ অ্যাক্টিভিটি টিএনডিটি ইকুয়ালস টু a0, আর আমরা টি ইকুয়ালস টু 0 সময়ে এন এর ভ্যালু ধরলাম n0 এবং টি ইকুয়ালস টু t1 আমাদের বলে দিয়েছে সক্রিয়তা অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি a0/4, অর্থাৎ a0/4 ইকুয়ালস টু ল্যামডা n0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1। এখান থেকে আমরা e টু দি ল্যামডা t ইকুয়ালস টু পেয়ে যাবো 4, অর্থাৎ ল্যামডা t ইকুয়ালস টু 1 পেয়ে যাবো ln 4, অর্থাৎ এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাবো ln 4/t1। নেক্সট আমাদের কন্ডিশনে বলেছে একই নিউক্লিয়াস যদি কত সময় পরে, অর্থাৎ টি কত হবে, আমাদের টি চাইছে যখন n ইকুয়ালস টু n0/16 হবে। আমরা জানি n ইকুয়ালস টু n0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে n ইকুয়ালস টু n0/16 বসলে আমরা পেয়ে যাবো ল্যামডা টি ইকুয়ালস টু ln16, এখান থেকে টি ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো ln16 বাই ল্যামডা, আর ল্যামডার ভ্যালু আমরা পুট করলে পেয়ে যাবো ln16 বাই ল্যামডার ভ্যালু আমরা জানি ln 4/t1 equals to t equals to t1 ln16 by ln14. The option C is correct. Next question number 49, এখানে আমাদের দেওয়া আছে হাইড্রোজেন অ্যাটম থেকে যদি হাইড্রোজেন অ্যাটমের বিভিন্ন অরবিট গুলো থাকে n equals to 1 2 3 4, এখানে চারটে আছে, n equals to 4 থেকে 3 তে একটা রেডিয়েশন হচ্ছে অর্থাৎ ইলেকট্রন এমিট করছে, আর একটা 3 থেকে 2 তে করছে। সেই ক্ষেত্রে আমাদের কোন ক্ষেত্রে বেশি এনার্জি বেরিয়ে যাবে? আমরা এনার্জি জানি, প্রথম স্তরের এনার্জি 13.6 ইভি, সেকেন্ড স্তরে আমাদের বের হয় যেটা 3.4 ইভি, এটা হয় 1.51 ইভি, 4 নম্বর স্টেটে হয় আমাদের 0.85 ইভি। তো প্রত্যেকে 3 তে যে ইলেকট্রনটা আসবে সেক্ষেত্রে আমাদের যে এনার্জি রেডিয়েট হবে সেটা হবে E3 মাইনাস E4, ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাব 1.5 and 8.5 equals to 0.66 ইভি, আর 3 এর ক্ষেত্রে পাবো E2 মাইনাস E3 equals to আমরা পেয়ে যাবো 3.4 minus 1.5 equals to 1.approximately 89 ইভি। আমরা দেখতে পাচ্ছি E32 greater than E43, সো এক্ষেত্রে অপশন আমাদের আছে যেটা E43 less than E32, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট লাস্ট কোশ্চেনের এখানে লাস্ট কোশ্চেনটা একটা কমপ্লিকেটেড কোশ্চেন, এখানে অনেক দ্বন্দ্ব হতে পারে। কোশ্চেনে যেটা বলা হয়েছে হাফ লাইফ দেওয়া রয়েছে 1 আওয়ার, টি হাফ ইকুয়ালস টু আমাদের বলা রয়েছে 1 আওয়ার, আর প্রাইমারিলি আমাদের 20 অর্থাৎ 20টা মাত্র নিউক্লিয়াস রয়েছে। এখানেই সমস্যা,
আমাদের যে মডার্ন ফিজিক্স পুরোটা সেটা প্রবাবিলিস্টিক ফিজিক্স এবং পুরোটা নির্ভর করে একটা হাই নাম্বার অফ পার্টিকেলের উপরে। তো যদি আমরা এক্ষেত্রে খুব অল্প পরিমাণ মাত্র 20 অর্থাৎ গোনা সংখ্যক কাউন্টেবল কোনো পরিমাণ নিউক্লিয়ার নিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা প্রবাবিলিস্টিক ভাবে ক্যালকুলেট মডার্ন ফিজিক্সের দ্বারা করতে পারি না। সো আনসার নট পসিবল টু ফাইন্ড বলতে পারি, কিন্তু যদি করা হয় তাহলে যেটা আমাদের ফর্মুলা আছে টি হাফ অর্থাৎ n বাই n জিরো ইকুয়ালস টু 1 হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। এখান থেকে আমরা পেয়ে যাব যেটা আমাদের 2 ঘন্টা পর আমাদের যতটা পাচ্ছে টি হাফ 1 ইকুয়ালস টু আমাদের এখানে n ইকুয়ালস টু 0 থাকছে 20, 1 হয়ে যাবে অর্ধেক, 2 হয়ে যাবে তার অর্ধেক 5 অর্থাৎ 5। আমাদের অপশন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 5 আসছে, কিন্তু নট পসিবলও দিতে পারে। সো এটা একটা দ্বন্দ্বমূলক কোশ্চেন। তো এটার আনসার কি হবে, এটা আনসার কিতে দেখা যেতে পারে। তো আজকের মতন কোশ্চেন গুলোতে এই ছিল, এবং আমরা আজ যেটা আলোচনা করবো এক্সপেক্টেড কাট অফ নিয়ে। এক্সপেক্টেড কাট অফ গত 5 বছরে যেটা এক্সপেক্টেড কাট অফ আমরা দেখতে পাচ্ছি 2021-22 সালে যেটা ছিল 72 থেকে 75%, 22-23 সালে ছিল 70 থেকে 73%, 24-23-24-এ সেম, এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা কাট অফটা বাড়ছে, কারণ গ্রাজুয়েশনের দিকে আবার ছেলেদের আসার একটা প্রবণতা যেটা আসছে সেটা বাড়ছে, তার জন্য কাট অফটা বাড়ছে। সো এবছরের মধ্যে যদি আমরা কোশ্চেনের লেভেল দেখি, কোশ্চেনের লেভেল মোটামুটি মডারেট ছিল, কারণ ক্যালকুলেটিভ অনেক ছিল, ক্যালকুলেট করতে হবে, তার জন্য সব অঙ্ক সব কোশ্চেন প্রবাবলি 2 ঘন্টার মধ্যে করা সম্ভব নয়। সো কোশ্চেনের লেভেল আমরা বলতে পারি এখানে মডারেট ছিল। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় কাট অফ এবছর যেতে পারে 70 to 75। যেটা মেরিট লিস্ট বার হয় সেটা টোটাল নাম্বার অর্থাৎ বোর্ডস এর নাম্বারের 50% থেকে বোর্ডস পার্সেন্টেজের 50%, আর এন্ট্রান্সের এক্সামিনেশনের 50%। সো 70-75 মানে টোটাল 70-75 পেতে হবে। যদি তোমাদের বোর্ডে কারো 90% থাকে, বোর্ডে যদি কারো 90% আছে অর্থাৎ 450 এর কাছাকাছি নাম্বার আছে, তাহলে সে এখান থেকে পেয়ে যাবে 45 মেরিট পয়েন্ট, এবং 75 করার জন্য তাকে আরো 30 অর্থাৎ এন্ট্রান্সে পেতে হবে 60 পেতে হবে আউট অফ 100। সিমিলারলি যদি কারোর 80% থাকে তাহলে সেখান থেকে পেয়ে যাবে 40, এবং তাকে এখানে 70 পেতে হবে। এখানে 60 পেলে সে 30 পাবে, 45 প্লাস 30 ইকুয়ালস টু 25। এক্ষেত্রে তাদের 75 আসছে। তো 75 মোটামুটি আমরা সেফ আনুমানিক ধরে রাখতে পারি 75-এ। এবং যেটা বললাম মেরিট পয়েন্ট যেরকম ক্যালকুলেট করা হয়, 90% যদি কারো নাম্বার থাকে তাহলে তাকে মিনিমাম 60 মতন পেতে হবে, এবং 80% নাম্বার থাকলে তাকে 70 মতন নাম্বার এন্ট্রান্স এক্সামে পেতে হবে। এছাড়া যদি কারো 95% থাকে তাহলে তার 50-55-তেও সেফলি সে মেরিট পয়েন্ট ক্লিয়ার করতে পারে। তো 2026-27 এন্ট্রান্সের এক্সপেক্টেড কাট অফ সেটা আমার মতে যাচ্ছে 70 to 75। সো তোমাদের নাম্বার কত আসছে তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমরা অন্য কোনো ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে আরো একটা সেশন করব। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।